চেক করতে এই সুখবরটা পেয়ে গেল শোভন। চাপা আনন্দে রীতিমতো লাফিয়ে উঠল। কাকে জানাবে? বাসায় কেউ নেই এখন বাবা ছাড়া। বাবাকে এখন জানাবে কি না? থাক, সন্ধ্যার পর সবাই একসাথে হলে তখন মিষ্টি সহ খবরটা দিবে। একটা চাকরি মধ্যবিত্ত পরিবারের জন্য অনেক কিছুর সমাধান। শোভনদের পরিবারের খুব একটা অভাব নেই। আসলে অভাবটাকে মেনে নিয়ে চললে হয়তো তার মাথাচাড়া দিয়ে উঠতে পারে না। বাবার পেনশনের টাকা আর তিন ভাই বোন মিলে টিউশনি করে চলে যাচ্ছে দিন। দিন শেষে একত্রে ভালোবাসাময় পরিবারটাই স্বাচ্ছন্দ্য। শোভন পরিবারের বড় ছেলে, দায়িত্বশীল ও মেধাবী। মাস্টার শেষ করে অল্পতেই ভালো চাকরি পেয়ে গেল। বোন শান্তা শোভনের চেয়ে 3 বছরের ছোট, ভার্সিটি পড়েছে। সবার ছোট শুভ কেবল কলেজে উঠল। মধ্যবিত্ত সন্তানরা মেধাবীর পাশাপাশি দায়িত্বশীল হলে হয়তো জীবনের বাধা অতিক্রম করা অনেকটা সহজ হয়। শান্তা যখন রাতের খাবারের প্রস্তুতি নিচ্ছে, শোভন সে সময় মিষ্টি নিয়ে ঘরে ঢুকে। হঠাৎ মিষ্টির কারণ জানতে চাইলে শোভন চাকরির সুসংবাদটা জানায়। ঘরে একমাত্র মেয়ে মানুষ শান্তা, সে কি আর বসে থাকে? ঠিক ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে কাঁদতে বাবাকে জড়িয়ে ধরে। ছোট শুভটাও বোনের ন্যাওটা, সেও সাথে যোগ দেয়। শোভন আর বাদ যাবে কেন? 3 ভাই বোন বাবাকে জড়িয়ে কাঁদে। আনন্দের কান্না কি সহজে থামে? সকল কৃতিত্ব মাথার উপর ছায়া হয়ে দাঁড়ালো বাবা নামক মানুষটার। এই মানুষটা কিভাবে যেন একা হাতে নীরবে চাকরি সামলে 3টে বাচ্চাকে বড় করেছে, মানুষ করেছে। মায়ের অনুপস্থিতিতে সবাই মেনে নিলেও মনকে ঠিকই বিষণ্ণ করে তুলছে। বড্ড অসময়ে সবাইকে ছেড়ে চলে গেছেন মা। শুভটার মাত্র 8 বছর ছিল তখন। ওর স্কুল থেকে বাবার কাছেই কল গিয়েছিল, কেউ শুভকে ছুটির পর নিয়ে আসেনি বলে। মাঝে কখন গাড়ি চাপা পড়ে মর্গে পড়েছিল কেউ তা জানতো না। মুহূর্তে সাজানো পরিবার, হাসিখুশি পরিবারটা নিঃস্ব হয়ে পড়ে। সবার আদরের ছোট্ট শুভ যেন বড় হয়ে যায়। শুভ সকল দায়িত্ব মায়ের মতো কাঁধে তুলে নেয়। কিশোরী শান্তা তার ছোট ভাই বোনদের সকল দায়িত্ব কাঁধে তুলে নেয় 16 বছর বয়সী শোভন। সবাইকে আঁকড়ে ধরে জীবনযুদ্ধ একা হাতে চালিয়ে যাচ্ছে বাবা। চাচা ফুফুরা দূরে দূরে সরে যায়। বাবা দ্বিতীয় বিয়ের অনাগ্রহ শুনে, পাছে দায়িত্ব যদি ওদের উপর বার্তায়। প্রতিবেশী পরিবারগুলো সহযোগিতা আর ভালোবাসা ছিল ভীষণ আন্তরিক। প্রেম ভালোবাসা রাস্তায় দাঁড়িয়ে বাজে আড্ডা দেওয়া কিংবা সিগারেট খাওয়া এমন কোনো অভ্যাস নেই বলে পাড়ার মুরব্বীদের কাছে স্নেহের পাত্র দৃষ্টান্ত এই 3 ভাই বোন। রাতের খাবারের বাবা আত্মতৃপ্তি সুরে বলল, এবার তোর বিয়ে দিব শোভন। ঘরে একটা মিষ্টি বউ চাই, যার দায়িত্ব সংসার দিয়ে আমি একটু অবাধ্য বাপ হব, এটা সেটা খাওয়ার বায়না ধরবো, নাতি নিয়ে ঘুরতে বেরিয়ে পড়বো। শুভ খেতে খেতে বলল, ঘরে বাচ্চা এলে মন্দ হয় না, আমি দায়িত্বশীল চাচু হব। শান্তা হি হি করে হেসে ওঠে। ঘরে কেবল চাকরির মিষ্টি এসেছে আর সবাই ভাইয়ের বিয়ে নিয়ে বাচ্চা সমেত ঘুরছে। আরে আপু, একটার সাথে একটা কানেক্টেড, বুঝলি? চাকরি হয়েছে, এখন ভাবি আসবে, তারপর বাচ্চা, তাই না বাবা? একদম। শোভন, তোর কোনো পছন্দ আছে বল, আমরা কাল গিয়ে বউ নিয়ে আসবো। বরাবর চুপ থাকা শোভন স্মিত হেসে বলল, বাবা ব্রেক ধরো, আপাতত চাকরি হজম করো, বিয়ের আগে শান্তার হবে। আরে আমি মাঝখানে এলাম কেন? আমি বিদায় হলে বাবার খেয়াল রাখবে কে? আগে ভাবি আসবে, সংসার সামলাবে, আমি একটু টিপিক্যাল ননদের রূপ দেখিয়ে তারপর বিদায় হব। সবাই হেসে উঠলেও শোভন চুপ থাকে। নিজের রুমে আদাশোয়া হয়ে শোভন ভাবে, বিয়ে কি আদৌ করবে সে? যে মেয়েটা সমস্ত হৃদয় জুড়ে আছে, তাকে তো কখনো বউ করার স্বপ্ন দেখেনি। কেন সে একটা ছটপটে ফড়িংকে ভালোবাসতে গেল? পরিবারের আদরের রাজকন্যা কি এমন দরিদ্র পরিবারে স্লান হয়ে যাবে না? মাবিহীন সংসারে যে বউ হয়ে আসবে, তাকে অনেক দায়িত্বশীল, অনেক সমজদার বউ হতে হবে। বাবার ছোট্ট ছোট্ট চাওয়াগুলো যদি পূরণ করতে না পারে, পরিবারের বড় ছেলে হয়ে কেবল নিজের কথা ভাবলে চলবে না। তাছাড়া যে মেয়ে আসবে তার প্রতিও তো দায়িত্ব আছে। জীবন শুধু ভালোবাসা দিয়েই কি জীবন চলে? তন্ময়ের অতি আদরের ছোট বোন তটিনী একটা ফুলের টোকা ফেলতে দেয় না বোনের গায়ে। বাবা সরকারি চাকরি শেষে ইলেকট্রনিক্সের দোকান আছে, যা ইনকাম হয় তাতে সাহস করে একটা ছোটোখাটো ফ্ল্যাট কিনে ফেলেছে এ পাড়াতেই। টাকা পয়সার খুব একটা হিসেব করে চলতে হয় না তাদের। বন্ধু তন্ময়কে কি করে বলবে তার আদরের বোন তটিনীকে শোভন তার ছোট আঙ্গিনায় বউ করতে চায়? তটিনীকে নিয়ে তন্ময় কত বড় স্বপ্ন! বড় পরিবারের সুযোগ্য ছেলের সাথে বিয়ে দিবে। সকল ভাইদের এমনই চাওয়া থাকে। শোভনেরও ইচ্ছে শান্তার ভালো স্বনামধন্য পরিবারে বিয়ে হোক।
ছেলে ভালো ইনকামওয়ালা হোক, তটিনীও নিজের তো অনেক ভালো স্বপ্ন থাকতে পারে। ভালো পাত্র, ভালো বিয়ে, হানিমুনে দেশের বাইরে যাওয়া, বড় ফ্ল্যাটে সংসার করা। শোভনের সীমিত স্বপ্নের সাথে তটিনী কি খাপ খাবে? এই ছোট্ট ভাড়া বাসা, পরিবার, ছোট ভাই বোনের দায়িত্ব, এসবের বাইরে কিছু ভাবতে পারে না শোভন। মাথায় প্রথমেই আসে শান্তার মুখ, শুভর মুখ, আর বয়সের ভারে কুঁজো হওয়া বাবার ক্লান্ত মুখ। এসব বাদ দিয়ে তটিনীকে নিয়ে ভাবলেই কেবল কল্পনাতেই ভালো লাগে, কিন্তু বাস্তবে তা পূরণ করার দুঃস্বপ্ন কখনোই করবে না সে। তটিনী আর শান্তা জানের বান্ধবী, একসাথে স্কুল, কলেজ, ভার্সিটি। স্কুল ছুটি হলে তন্ময় আর বোনকে আনতে যাওয়া চাই চাই, সাথে শোভনকেও ধরে নিয়ে যেত, বলতো তোর তো বোন আছে, তোর দায়িত্ব নেই? মাহীন সংসারে ছোট শান্তাই তো মায়ের ভূমিকা পালন করে আসছে। স্কুল থেকে আনার তো প্রয়োজন পড়ে না। উল্টে ফেরার পথে মেয়েটা ঘরের প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে ফিরত। কিন্তু তন্ময়কে কে বোঝাবে? উল্টে গম্ভীর সুরে বলতো, তুই না গেলে না, কিন্তু আমার দুই বোনকে আমি একা ছাড়তে পারবো না। এখানে শোভন নিজেকে ছোট মনে হয়। তন্ময় যেখানে শান্তা তটিনীর মতো বোনের চোখে দেখে, সেখানে শোভন কেন কিভাবে তটিনীর প্রতি দুর্বল হয়ে পড়ল? ছটপটে চঞ্চল তটিনী সামনে এলেই কেমন দম বন্ধ হয়ে আসে। তন্ময়ের খোঁজে কতবার সময়ে অসময়ে শোভন ওই বাসায় গিয়েছে। তটিনী দরজা খুলতেই শোভন বিচলিত হয়ে পড়ে। ঘরোয়া চেহারা, এলোমেলো চুল, কিংবা সদ্য ঘুম থেকে জাগা ফোলা ফোলা চোখ, সবকিছু শোভনকে প্রবলভাবে নাড়া দেয়। চোখ নামিয়ে স্বাভাবিক গলায় তন্ময় কোথায় জিজ্ঞাসা করে। ভেতরে তোলপাল বারবার মনকে সাবধান করে, প্রেমময় চোখ যেন তটিনীর চোখে ধরা না পড়ে। একদিন সন্ধ্যা শান্তা, শুভ আর তটিনী আড্ডা দিচ্ছিল, সাথে বাবাও ছিলেন। কি যে হাসাহাসি! শোভন নিজের রুমে বসে আকাশ কুসুমভাবে সম্ভব কি পরিবারের পাশে এভাবে ভালোবাসার মানুষকে বউ হিসাবে পাওয়া? দীর্ঘশ্বাস বেরিয়ে আসে মন থেকে। বিষণ্ণ মনে ঘর ছেড়ে বেরিয়ে পড়ে। শান্তা পদ আটকে জিজ্ঞাসা করে, ভাইয়া কোথায় যাচ্ছিস? আমি পাকুড়া ভাবছি। সবাই এখন ছাদে যাব, মজা হবে, তুইও চল। তোরা যা, আমি তন্ময়ের কাছে যাই। তটিনী নরম সুরে বলল, ভাইয়া তো এখানেই আসছে। শোভন উত্তর খুঁজে পায় না, এক নজর তাকিয়ে চোখ নামিয়ে নেয়। আচ্ছা, তটিনী কি বুঝতে পারে শোভনের মনের হালচাল? সবার সাথে এত চঞ্চল, ছটপটে, অথচ শোভনের সামনে এলে কেমন লাজুকলতা হয়েই পড়ে। কতদিন এমন সময় হয়েছে শান্তার খোঁজে এসেছে, কিন্তু শান্তা ঘরে নেই জেনেও শোভনের সামনে দাঁড়িয়ে থেকেছে তটিনী। প্রয়োজনে কথা শেষ হওয়ার পরেও কল কেটে দেয়নি। কিছু বলা বা শোনার প্রতীক্ষায় ছিল যেন। শোভন সে সুযোগ দেয়নি। বিপদের সময় যে পরিবারটি সবসময় পাশে থেকেছে, যে বন্ধু ভাইয়ের মতো পাশে থেকেছে, যে পরিবারের রাজকন্যার দিকে দৃষ্টি দেওয়া তো অন্যায়। কখনো তন্ময় যদি বলে বসে, আমি তোকে বন্ধু ভেবেছিলাম, তুই কি উত্তর দিবে শোভন? মধ্যবিত্তের ভালোবাসা যে সমর্থের উপর নির্ভর করে। সন্ধ্যায় ছাদে বসে যে আড্ডা অনেক জমেছিল, শান্তার তটিনীর চাপে পড়ে তন্ময় স্বীকার করতে বাধ্য হয়েছিল ডুবে ডুবে জল খাচ্ছে সে স্বর্ণার সাথে। সব জানা শোভন কেবল মুচকি হেসেছিল। ভালোবাসির আলোচনা ছিল তুঙ্গে। বিভিন্ন কাজে অকাজে সব একে একে ছাদ থেকে সরে গেল, কেবল রয়ে গেল তটিনী আর শোভন। সে সুযোগে তটিনী ধীর লয়ে শোভনকে প্রশ্ন করলে, আপনি কাউকে ভালোবাসেন না? শোভন মৃদু হেসে উত্তর দিয়েছিল, বাসি তো পরিবারকে। লোডশেডিংয়ে অন্ধকারে মাতাল দক্ষিণ হওয়া খানিকটা দূরে বসা তটনি যেন জলজল করেছিল। শোভন ছিল এলোমেলো কিন্তু সাহসী। পরিবার ছাড়া আর কাউকে? বৃষ্টিকে, পাহাড়কে, সমুদ্রকে। কোনো জড় পদার্থের কথা বলছি না, কোনো জীবনকে ভালোবাসেন না? তুমি যদি জড় বলছো, আমার কাছে তারা অনেক বেশি জীবন্ত। তটিনী সঠিক উত্তর না পেয়ে আশাহত শ্বাস ফেলে। শোভন আর চোখে তার দেখে বললে, একটা ফড়িংকে ভালোবেসি, চঞ্চল ছটপটে রঙিন ফড়িং। চোখ তুলে তটিনী বলে, সে ফড়িংকে ছুঁয়ে দেখতে ইচ্ছে করে না? শোভন কিছুতে কেঁপে ওঠে। এখানে থাকা ঠিক হচ্ছে না, মন অবাধ্য হয়ে উঠেছে। উত্তরে না গিয়ে আকাশের দিকে তাকায়। শোভনকে নিশ্চুপ দেখে তটিনী আকাশের দিকে তাকায়। বিশাল আকাশে অজস্র তারা ঝিকিমিকি করছে। জানেন আমি কাকে ভালোবাসি? শোভন চমকে তাকায়। নীল আকাশকে। খুব ইচ্ছে করে নিজেকে নীল আকাশের কাছে সঁপে দেওয়ার, কিন্তু কেন জানি আকাশ আমাকে দু হাতে মেলে তার বুকে ডাকেই না। তোমার ভালোবাসাও দেখি জড় পদার্থ, মোটেও না। সে একটা নাম, চোখের আড়ালে প্রেম লুকানো রহস্যে ঘেরা এক মানবের নাম। অন্ধকার হাজারো তারার মাঝে দুজন ভাবাবেগ ব্যাঘাতের ঘটিতে তন্ময় এসে তাড়া দেয় বাসায় ফেরার জন্য। তটিনী চলে গেলে এক বুক শূন্যতা নিয়ে একা একা থাকে শোভন।
ইচ্ছে হয় অভিলাষী হতে, গাঢ় নীল আকাশে হয়ে দুহাত মেলে চঞ্চল ফড়িংটিকে বুকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরতে। শান্তা একা রিস্কা যেতে দেখে থামতে বলে তন্ময়, কিরে তুই একা, তটিনী কোথায়? ভাইয়া ওর একটা অ্যাসাইনমেন্টের কাজ ছিল, তাই আমাকে চলে যেতে বলল। ও বলল আর তুই চলে আসলি? শান্তা আমতা আমতা করে বলে, বাসায় কাজ ছিল আমার। আচ্ছা রিস্কা থেকে নাম, তোকে আমি পৌঁছে দিচ্ছি। চলে তো এসেছি ভাইয়া, একাই পারবো। নাম তো, ফুচকা খাবি? ঠান্ডা। শান্তা ঠোঁট চেপে হাসে। তন্ময় ভাইয়ের উদ্দেশ্যে ঠিক শান্তা জানে, খাবো, চলো। তোর ক্লাস ঠিক মতো চলছে? ভার্সিটির সবাই আশেটাসে? শান্তা খানিকটা জোরে হেসে বলল, ভাইয়া, সবাই আশেটাসে। তোমার সাথে যে ঝগড়া সেটাও বলে টলে। তন্ময় গম্ভীর হওয়ার ভান ধরে বলে, কি বলে? স্বর্ণা আপু তো তোমাকে বিয়ে চাপ দিচ্ছে, করছো না কেন? তোদের মতো বোন মাথার উপর রেখে কেমনে বিয়ে করি বেকুব? আমি বড় ভাই, আমার একটা দায়িত্ব আছে না? তটিনীর বিয়ে না দিয়ে আমি বিয়ে করব? এটা স্বর্ণার বোঝা উচিত। আচ্ছা, তোমরা দুই বন্ধু আমার পিছনে লেগেছে কেন বলো তো? ভাইয়াও আমাকে আগে বিয়ে দিতে চায়। তোমার নিজেরা আগে করলে সমস্যা কি? তোর বেশি বোঝা, ভাইয়ের বিয়ে করার কোনো চান্স নেই, এটা নিশ্চিতে থাক। কি বলো? বাবা তো বউ খুঁজছে, তাই নাকি? চাকরি পাওয়ার সাথে সাথে একেবারে বিয়ের মিষ্টি খাবো মনে হয়? কোথা থেকে? ভাইয়া তো বিয়ের নাম শুনতেই চায় না। আচ্ছা তুমি তো ওর বন্ধু, ভাইয়া কোনো পছন্দ আছে বা ছিল নাকি? আরে না, শালা তো চাপা স্বভাবের, থাকলেও আমার জানাবে না। বুঝদার ভাই তোর, প্রেম টেম থেকে দূরে থাকে। ফুচকার প্লেট খালি হাতে করে হাত ঝাড়া দিয়ে শান্তা বলে, ভাইয়া ফুচকা খাওয়ানোর জন্য অসংখ্য ধন্যবাদ। এখন তুমি একটা উপহার পাবে আমার কাছ থেকে। তন্ময় চোখ জলজল করে বলে, কি দিবি? চিঠি? চিঠি? এই যুগে কেউ চিঠি লেখে? হুম তোমার স্বর্ণা ঝগড়া করেছে, এখন পস্তাচ্ছে, ইয়া লম্বা চিঠি দিয়েছে তোমাকে, ধরো। চিঠি খোলা কেন? তুই আবার পড়িসনি তো? না না, কি যে বলো। যা বাসায় যা, আমাকে আবার তটিনীকে আনতে যেতে হবে। আকাশ কেমন কালো জমেছে, জোরে বৃষ্টি নামবে মনে হয়। ভাইয়া, শোভন ভাইয়া তো নীলক্ষেত আছে, ওকে বলে দাও তটিনীকে আনতে। ভালো বুদ্ধি। তটিনী কোথায় আছো তুমি? ফুলার রোডে। ঠিক আছে তুমি থাকো, আমি আসছি। মোবাইল হাতে তটিনী জোরে জোরে শ্বাস নেয়। তন্ময় ভাইয়া কিছুক্ষণ আগেই কল দিয়ে বলেছে বাসায় একা একা ফেরার দরকার নেই, শোভনতোকে নিয়ে আসবে। এরপর থেকে তটিনীর শ্বাস বন্ধ হয়ে আসছিল। এখন শোভনের কণ্ঠ শুনে মনে হচ্ছে আর দাঁড়াতে পারবে না, এক্ষুনি দম বেরিয়ে মারা যাবে। শোভন লম্বা পা ফেলে কিছুক্ষণ তটিনীর সামনে এসে দাঁড়ায়, একটু হাঁপাচ্ছে। আকাশ কেমন কালো করেছে দেখছো, এখনই ঝুম বৃষ্টি নামবে। রিস্কা, জলদি রিক্সা নিতে হবে। বলতে না বলতে বড় বড় ফোঁটায় বৃষ্টি নামে। বৃষ্টি দুহাত ছড়িয়ে উচ্ছ্বাস কণ্ঠে তটিনী বলে, গাছের নিচে দাঁড়াবে? আরে না, ভিজে যাব পুরোই। একদিন ভিজলে কিছু হবে না, জ্বর আসবে তোমার, আসুক। তন্ময় রাগ করবে, করুক, আজ আমি ভিজবো। তটিনী জিদ করো না, করব। শোভন হঠাৎ তটিনীর হাত ধরে ছুট দেয়। ছুটতে ছুটতে এদিক ওদিক, কোথাও আশ্রয় পাওয়া যায় না। বৃষ্টির শীতল হওয়ার তটিনীর পুরো শরীর শিরশির হয়ে ওঠে। শোভন তার হাত ধরে ছুটছে, মনে মনে দোয়া করে আজ যেন কোথাও তিল পরিমাণ ঠাঁই না মেলে। এভাবে দুজন হাত ধরাধরি করে ছুটব। কতক্ষণ ছুটছে তটিনী জানে না, তবে দুজনে কাকভেজা হয়ে একটা যাত্রী ছাউনিতে দাঁড়ায়। বৃষ্টির কারণে ছাউনিতে মানুষের ভিড়ে তিল পরিমাণ ঠাঁই নেই। তাতে শোভন একবারে তটিনীকে নিয়ে এক্কেবারে শেষ প্রান্তে দাঁড়ায়। ভেজা শার্ট গায়ে লেপ্টে আছে শোভনের। দুজন এতটা কাছাকাছি যে একে অপরকে উষ্ণ শ্বাস অনুভব করতে পারে। এত মানুষের মাঝেও তটিনী মনে হয় এখানে শুধু শোভন আর তটিনী ছাড়া আর কেউ নেই। শোভনের বুকের কাছে তটিনী, অথচ ভাবলেহীন দৃষ্টিতে শোভন বৃষ্টি দেখছে। প্রবল বেগে বৃষ্টির ধারা শহর ভিজিয়ে দিচ্ছে। কেন এক ভিন্ন অনুভূতি ভিজে যাচ্ছে শোভনের মন। মনের ইচ্ছে এ বৃষ্টি যেন না থামে। তটিনী শোভনের দিকে মুখ তুলে তাকায়, চিন্তিত মুখ দেখে ভাবে, কিসের এত চিন্তা? একদিন বাড়ি না ফিরলে কি হবে? আজ কারফু হোক, যে যেখানে আছে সেখানেই থাকার ঘোষণা হোক। শোভন এভাবে তটিনীর সামনে দাঁড়িয়ে থাকুক আজীবন। শোভনের ভেজা চুলগুলো হাত বুলিয়ে বলে, তন্ময় এই নিয়ে 3বার কল দিয়েছে, কি যে করি। ভাইয়াকে বলেন এত চিন্তা করার দরকার নেই, আপনি আমার সাথেই আসেন। শোভন শান্ত চোখে তটিনীর দিকে একবার তাকিয়ে আবার সামনের দিকে আগায়। চলো, বৃষ্টি কিছু কমেছে, এগিয়ে রিস্কা পাই কি না। না না, আমি যাব না, বৃষ্টি এখনো গুড়ি গুড়ি হচ্ছে, আরও কিছু সময় এখানে থাকি। শোভন এবার তটিনীর হাত ধরে টেনে নিয়ে চলে। তটিনী মুচকি আসে, এটাও মন্দ না। রাস্তায় হেঁটে হেঁটে রিস্কার খোঁজে শোভন, কোনো চালক যেতে রাজি হচ্ছে না। তটিনী হাত থেকে এখনও ধরে রেখেছে সে।
তটিনী হাতের নিজের আঙ্গুলগুলোকে সক্রিয় করে শোভনের আঙ্গুলগুলোকে স্পর্শ করছে। শোভন ব্যস্ত ভঙ্গির মাঝেও চমকে ওঠে। এক নজর তটিনীর দিকে তাকায়। তটিনী নির্লিপ্ত, সেও যেন রিস্কা খোঁজায় মনোযোগী। একটা রিস্কা পেয়ে ঝটপট উঠে পড়ল দুজনে। মাথার উপর হুড আর ভেজা পলিথিন জড়ানো আটসার ছোট্ট কুটিরে যেন তটিনী আর শোভনের সংসার। হঠাৎ তটিনী খিলখিল করে হেসে ওঠে। সেরকম মজা হলো আজ, তাই না? এক্কেবারে বৃষ্টি বিলাস। শোভন চুপ থাকে, ঠোঁটের কোণে স্মিত হাসি। প্রকৃতি মাঝে মাঝে জীবন ডায়েরিতে লিখে রাখার মতো চমক দেয়। আরেকবার তটিনীর হাতটা ধরার ইচ্ছে জাগে মনে মনে। মনের মধ্যে তা দমন করে নেয়। বাসায় ফিরলে বাবা বেশ রাগ করবে। আগামীকাল অফিস জয়েনিং, জ্বর বাঁধলে কেমন হবে ব্যাপারটা? ভালো লাগায় বুধ হওয়া শোভন যেন মেঘের ভেলায় ভেসছে। রাতে শুয়ে শুয়ে মেসেজ দেয় তটিনীকে, ঠিক আছে? উত্তর আসে, জ্বর আসেনি তো? না। অফিসের প্রথম দিন শেষ করে ফেরার পথে বাবা কল দিয়ে বলেন, কিছু পরিবারকে মিষ্টি না দিলেই নয় শোভন, ওরা সুখে দুঃখে পাশে ছিল, তোর সুখবর খালি হাতে কিভাবে ভাগাভাগি করি। মিষ্টি হাতে বাড়িওয়ালার আঙ্কেলের বাসায় বাবা নিজে যান। বরকত চাচা, সুমাইয়া আন্টির বাসায় যান শান্তা আর শুভ। তন্ময়দের বাসায় শোভন নিজেই উপস্থিত। গতকালের অনুভূতি রেশ এখনো মনে রয়ে গেছে। কলিং বেল বাজতে দরজা খুলে দেয় হলুদ রাঙা ফড়িং। শোভন কিছুক্ষণ অপলক চেয়ে থাকে। হলদে শাড়িতে তটিনী যেন ভেজা সোনালু ফুলের মতো স্নিগ্ধ। কিন্তু চঞ্চল তটিনীর চোখে আজও রাজ্যের অভিমান। অভিমানী চোখ আড়াল করে দরজা থেকে সরে দাঁড়ায় সে। শোভনের সামনে তাকিয়ে দেখে ড্রয়িং রুমে পরিবারের সবাই উপস্থিত, সাথে তন্ময়ের মামা মামি। শোভনের চাকরি সংবাদে সবাই আনন্দে হৈ হৈ করে উঠলেও তটিনী ছলছলে চোখে রুমে চলে যায়। তন্ময় শোভনকে নিজের রুমে নিয়ে জানায় খুশির খবর, তটিনী দেখতে ছেলেপক্ষ এসেছে। মামা মামি হুট করেই নিয়ে এসেছে। ছেলে নাকি যেমন দেখতে তেমন কর্মী, কানাডায় পড়াশোনা শেষে ওখানেই সেটেল, বিয়ে করতে দেশে এসেছে। ছেলের মা বলে গেছে, আজ আমরা পছন্দ হয়ে গেলাম। দু একদিনে ছেলে মেয়ে নিজেরা একে অপরকে দেখে কথা বলে পছন্দ করে নিলে আলহামদুলিল্লাহ। শোভন নির্বাক তাকিয়ে থাকে হাস্যোজ্জ্বল তন্ময়ের দিকে। মুহূর্তে কেমন শূন্যতা ভর করে মনে। টলমল পায়ে রাস্তায় বেরিয়ে হাঁটতে থাকে উদ্দেশ্যহীনভাবে। রাত 9টা, 10টা, 11টা পেরিয়ে গেছে। চিন্তিত শান্তা কল দিয়ে খেয়ে শুয়ে যেতে বলে শোভন। চঞ্চল ফড়িংকে নিজের করে কখনো পেতে চায়নি শোভন। আসলেও কি চায়নি? তবে কেন আজ হারানোর ভয়ে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে? কেন বলতে ইচ্ছে করছে, তুমি কারো হবে না, শুধু আমার হবে? উদ্দেশ্যহীন পথ শোভনকে যেন ঠিক তন্ময়ের বাড়ির পেছনের গলিতে দাঁড় করায়, যেখান থেকে তটিনীর রুমের বারান্দা দেখা যায়। 3তলার বারান্দায় তটিনী রোলিং ভর করে দাঁড়িয়ে আছে, আকাশের দিকে দৃষ্টি আনমনে। তটিনী দিকে চোখ চেয়ে শোভন এই প্রথম ভালোবাসার জল চোখে অনুভব করলো। বেখেয়ালি তটিনীর চোখ হঠাৎ শোভনের চোখে পড়ে। অত দূর থেকে শোভনের চোখের নোনা জলটা হয়তো তটিনী দেখতে পায়নি, তাই তো কিছুক্ষণ চেয়ে থেকে রুমে চলে যায়। শোভন শূন্য বারান্দায় চেয়ে রয়। তটিনী কি এভাবে হারিয়ে যাবে জীবন থেকে? হঠাৎ কাঁধে হাত রাখে তন্ময়। কিরে, এত রাতে তুই বাইরে? আমি তো সিগারেট খেতে এলাম, তুই এখানে কেন? শোভন অন্যমনস্ক হয়ে উত্তর দেয়, বাবার ওষুধ কিনতে এসেছি। গলির এ মাথায় কোনো ফার্মেসি তো নেই, তন্ময় জানে। কিছু বুঝে না বুঝে শোভনের কাঁধে হাত রেখে বলে, বাসায় যা শোভন, রাত হয়েছে। বাসায় দরজা খুলে দেয় বাবা। তুমি শোনি কেন বাবা? আমার কাছে তো চাবি ছিল। চলো রুমে চলো। রুমে বাবা গম্ভীর হয়ে বসেছে। কি হয়েছে তোর? কিছু না তো। এত রাতে বাইরে কেন ছিলি? এমনি বাবা, তন্ময়ের সাথে ছিলাম। তন্ময় তো উল্টো তোকে খুঁজতে বের হলো। শোভন চুপ করে রইল। এর চেয়ে মিথ্যে বলা ঠিক হবে না। শোভন বাবার কাঁধে হাত রেখে বলল, আমাকে বলো বাবা। শোভন নিজের থেকে আর থামিয়ে রাখতে পারল না, বাবাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। কিছু না বুঝে বাবার মন ছেলের জন্য কেঁদে ওঠে। আমি অনেক বড় ভুল করে ফেলেছি বাবা। এখন আমি তা মেনে নিতে পারছি না। নিজেকে অনেক সামলেছি, কিন্তু এখন আর পারছি না। কি ভুল করছিস খুলে বল। শোভন মাথা নিচু করে অপরাধী কণ্ঠে বললে, আমি তটিনীকে ভালোবাসি। এটা তো ভালো কথা, ভুল কোথায়? তটিনী তোকে ভালোবাসে না? তা আমি জানি না, জানার চেষ্টা কর। কাঁদছিস কেন বোকার মতো? ওর বিয়ে ঠিক হয়ে যাচ্ছে, পরিবারের সবাই খুশি, তন্ময় খুশি, পাত্র তটিনীর যোগ্য। আমি তো কিছুই না বাবা, কেবল চাকরি পেয়েছি, আমার কিছু করার নেই। বাবার ভেতরটা চুরচুর হয়ে ভাঙতে থাকে। ছেলেটা চাপা স্বভাবে, তাই বলে এতটা আত্মবিশ্বাস অভাব? আজ মা নেই বলে শোভন ভেতরে ভেতরে হেরে যাচ্ছে। পরিবারের দায়িত্বটা নিতে গিয়ে কি ছেলেটা নিজের দায়িত্ব নিতে ভয় পাচ্ছে?
তুই তটিনীকে তোর মনের কথা বল শোভন। না বাবা, ও কি পারে এ বাড়ির পরিবার আমাদের সীমিত আয়ে মানিয়ে চলতে? ওর অনেক কষ্ট হবে। তাছাড়া তুমিও কি তটিনীকে মন থেকে মেনে নিবে? কি বোকার মতো কথা বল, কেন মেনে নিব না? ও তো অনেক চঞ্চল, ছটপটে। এই পরিবারের দায়িত্ব কিভাবে নেবে ও? আরে বোকা, আমি 3টি চুপচাপ বাচ্চা পেয়েছি। এখন একটা চঞ্চল এলে বরং আমার আরও ভালো সময় কাটবে। আর এ তো তটিনী, আমার মেয়ে। তুই তোর চিন্তা কর। বাবা, তুমি বুঝছো না, দুই পরিবারে এত ভালো সম্পর্ক, আমার একটা ভুলে সব নষ্ট হয়ে যাবে। তুমি শান্তার ভালো বিয়ে হোক চাও না? অবশ্যই চাই, কিন্তু শান্তা যদি কাউকে ভালোবাসে তবে আমি সেখানে আগে রায় দিব। তটিনীর বেলাতে তাই হতে পারে শোভন। তুই তটিনীকে বলে দেখ, বিষয়টা এত সোজা না। দীর্ঘশ্বাস ফেলে বাবা বলে, দেখ শোভন, আমি তোর বাবা হয়ে বলছি, সব কিছু হিসাব মিলিয়ে হয় না। আর ভালোবাসার বেলায় তো নয়। দায়িত্বশীল ছেড়ে বড় ভাই বন্ধু অনেক হয়েছে। এবার নিজের জন্য ভালোবাসা নিজের থেকে জয় করা শেখ। বিকালে তন্ময়কে কল দিয়ে, ব্যস্ত না থাকলে বাইরে আয়। গলির মাথায় তটিনীকে নিয়ে দাঁড়িয়ে আছে তন্ময়। আসমানি রঙের শাড়ি পরে তটিনী নত মুখে স্বীকার করল। হৃদয় চেপে ধরে ধীর পায়ে সামনে এগোয় শোভন। শোন শোভন, একটা জরুরি কাজে আমাকে এক্ষুনি যেতে হবে। তুই তটিনীকে একটু সানলাইট ক্যাফেতে নিয়ে যা তো। শোভন পালানোর জন্য তড়িঘড়ি করে বলে, আমার অন্যদিকে কাজ আছে, তুই নামিয়ে দিয়ে তারপর কাজে যা। আরে আমার সমস্যা আছে বলেই তো তোকে বলছি। আমি কেন? তন্ময় সরু চোখে চেয়ে বলে, কারণ আমার তোকেই পছন্দ। শোভন বোকার মতো তাকায়। দেরি করিস না, যা তো। গলি থেকে মেইন রোডে উঠে রাস্তা পেরোলেই ক্যাফে। শোভনের পাশে একা দাঁড়িয়ে আছে তটিনী। শোভন উস্কো খুস্কো কণ্ঠে বলে, চলো হেঁটে যাই। তটিনী মাথা নেড়ে সায় দেয়। দুজনে চুপচাপ হেঁটেতে ক্যাফেতে পৌঁছায়। 6তলা ছাদে খোলা আকাশের নিচে সারি সারি চেয়ার টেবিল পাতা। ভেতরের কিছুটা অংশ পিছনের দিকে পুরো নিরিবিলি। সিঁড়ি নিচে নামার ব্যবস্থা। মোবাইলে চোখ রাখতে ওয়েটার পাশ কাটাতে গিয়ে অযথা শোভনের সাথে ধাক্কা খায় তটিনী। দুজনের মোবাইল হাত থেকে পড়ে যায়। শোভন নিজের পকেটে পুরো তটিনীর ছবিটা হাতে তুলে নেয়। তটিনী ধন্যবাদ জানায় তাকে পৌঁছে দেওয়ার জন্য। তুমি কি একা যেতে পারবে বাসায়, নাকি আমি পিছনে অপেক্ষা করব? নত মুখ মুখ ভার করে ঠোঁট কামড়ে থাকে তটিনী। কোনো উত্তর না পেয়ে শোভন আবার প্রশ্ন করে, এখানে কার সাথে দেখা করতে এসেছো? কোনো বান্ধবী? না তাহলে? গতকাল যারা এসেছিল, আমরা বাসায় এসেছিল, তাদের ছেলের সাথে দেখা করতে? শোভনের পায়ের তলার নিচে দুলে ওঠে। মুখে কথা আসে না। তটিনী চলে না গিয়ে দাঁড়িয়ে থাকে শোভনের পাশে। শোভন শক্ত মূর্তির ন্যায় তটিনীর দিকে তাকিয়ে থাকে। তটিনী দীর্ঘশ্বাস আড়াল করে বলে, আসি। শোভন খপ করে তটিনীর হাত টেনে ধরে। জিজ্ঞাসু চোখে তটিনী তাকায় শোভনের দিকে, কিছু শোনার অপেক্ষায়। শোভনের মন চিৎকার করলেও মুখ কিছু বলে না। হাত ছাড়িয়ে ভেতরে চলে যায় তটিনী। উদার চোখে আকাশের দিকে তাকায় শোভন। আকাশের আজ মন খারাপ, যে কোনো সময় অজস্র ধারে কান্না শুরু করবে। তটিনী একা একা কিছুক্ষণ বসে অস্থির হয়ে ওঠে। মনে প্রচণ্ড অভিমান জমে। ভাইয়া কথা দিয়েছে, চেষ্টা করবে ছেলেটাকে জানার। মূলত শোভন ভাইকে শিক্ষা দেওয়ার ছিল তার উদ্দেশ্য। কিন্তু এ লোকের তো কোনো নড়চড় নেই। বিয়ে হয়ে গেল ভ্যান্দার মতো চেয়ে চেয়ে দেখবে। এমন একটা মানুষকে কেন তটিনী পাগলের মতো ভালোবাসে কে জানে না। কেনই বা অপেক্ষায় আছে? একবার তো শোভন ভাই কোনো ইঙ্গিতই দেয়নি তাকে। একবার মনে হয় ধুর, বিয়ে করে মজাই বোঝাই শোভন ভাইকে। আবার মনে হয় যাকে রাগ দেখাচ্ছে সে কি আদৌ তটিনীকে ভালোবাসে? অস্থির মনে তটিনী চেয়ার ছেড়ে উঠে বসে। যাকে বিয়ে করবে না তার সাথে 2 মিনিটও কথা বলার ইচ্ছে নেই তার। বেশি সময় হয়নি, শোভন ভাই আশেপাশে নিশ্চয় থাকবে। ব্যাগ থেকে মোবাইল বের করে কল দেওয়ার জন্য হাতে নিয়ে বুঝে এটা তটিনীর মোবাইল নয়। তার সাথে তখন শোভন ভাইয়ের সাথে মোবাইল অদল বদল হয়ে গেছে। শোভন মোবাইলে নিজের নাম্বারগুলো চাপতে উঠে আসে, আমার ফড়িং। মুহূর্তে চোখে অবাধ্য জল উতলে ওঠে। বুকে আনন্দ মিশ্রিত কান্নার ব্যথা। ভালোবাসি কথাটা একবার মুখে আনেনি লোকটা। অনবরত রিং বাজছে, শোভন ফোন ধরছে না। তটিনী মোবাইল সাইলেন্ট মোডে প্যাকেটে ডুবে আছে। আর আকুতি শোভন টেরও পায় না। কি মনে করে উদাস শোভন মোবাইল বের করলো। সেদিন চুপ করে তটিনী ছবি আবার দেখবে বলে চোখ সামলে তুলে দেখে মোবাইলে আলো জ্বেলে জানান দিচ্ছে নাম লেখা নীল আকাশ। তটিনীর মোবাইল এটা আবিষ্কার হতেই মনের ব্যাকুলতা উথলে ওঠে শোভনের। তার মানে তটিনী নীল আকাশ সে নিজেই। মোবাইল কানে ধরতে দেখে
কিছুটা দূরে অভিমানী চোখে চেয়ে আছে তটিনী। শোভনের বুক চিরে গুপ্ত ভালোবাসার ডানা মেলে তটিনীর কাছে উড়ে যেতে চায়। তটিনী হঠাৎ ছুটে এসে শোভনের বুকে আছড়ে পড়ে হু হু করে কেঁদে দেয়। দ্বিধাযুক্ত হাতে আলতো করে তটিনীকে জড়িয়ে ধরে শোভন। বড্ড কাঙ্ক্ষিত, বড্ড প্রতীক্ষিত এই মুহূর্ত। সময়টাকে বন্দি করতে ইচ্ছে করে। অপ্রত্যাশিত সুখ কি স্থায়ী হবে? ঠোঁট ফুলিয়ে নাক টেনে তটিনী বলে, একবার কি বলা যেত না আমায় ভালোবাসো? শোভন চুপ করে মৃদু কণ্ঠে শোভন বলে, আমার বাড়ির ছোট আঙ্গিনায় চঞ্চল ফড়িংকে বাঁধতে চায়নি। ফড়িং যদি অন্য আঙ্গিনায় চলে যেত, হয়তো ওটাই আমার যোগ্য জায়গা। আমাদের সীমিত আয়ের পরিবার তোমার কষ্ট হবে তটিনী। আমাকে এতটুকু চিনলেন না আপনি? তুমি তন্ময়ের ছোট বোন, তোমাকে আমি কিভাবে চাইতে পারি? তটিনী অবাক চোখে তাকায়। শোভনের বুক থেকে নিজেকে সরিয়ে জিজ্ঞাসা করে, আমাকে পাওয়ার কোনো আকাঙ্ক্ষা নেই আপনার? আমাকে ভালোবাসলেও পেতে চান না? বাস্তবতা অনেক কঠিন তটিনী। তন্ময়ের বন্ধুত্ব আমার কাছে অনেক মূল্যবান। আর আমি কাতর চোখে কিছুক্ষণ চেয়ে থেকে শোভন বলে, আমার সমস্ত হৃদয় জুড়ে তুমি তাহলে? কিন্তু তন্ময়ের চোখে কিভাবে চোখ রাখবো আমি? এত ভীতু কেন আপনি? ভেবেছিলাম আপনি হয়তো আমাকে ভালোবাসেন না, কিংবা লাজুক মানুষ, কিন্তু আপনি তো দায়সারা মানুষ না তটিনী। সুন্দর স্বপ্ন দেখা সহজ, কিন্তু সে স্বপ্ন পূরণ করতে হলে বাস্তবতার মুখোমুখি হতে হয়। তখন স্বপ্নগুলো আর এত রঙিন থাকে না। তাই বলে মানুষ স্বপ্ন দেখা ছেড়ে দেয় না, যে স্বপ্ন পূরণের চেষ্টা চালায়। আপনাকে মতো হাল ছেড়ে বসে থাকে না। এত সহজ না সব কিছু, এতটা কঠিনও না যতটা আপনি ভাবছেন। তুমি তো চাইবার আগে সব বুঝতে পেরেছ। তুমি কি করে বুঝবে জীবন সংগ্রাম? হ্যাঁ, আমি চাইবার আগে সব পেয়েছি, তাই বলে কখনো আত্মহারা হইনি তটিনী। তুমি আমার সঙ্গে ঝগড়া করছো, কেন করছি সেটা এক প্রকার ভাবুন। আসতে বলল, আশেপাশে মানুষ শুনবে। দীর্ঘশ্বাস ফেলে আহত সুরে তটিনী বলে, আমি কেন আপনাকে এত বোঝাচ্ছি? আশেপাশে মানুষ শুনলে কি হবে? তন্ময় ভাইয়া কি বলবে? আমার বাবা মা শুনলে কি বলবে, তাই না? আপনার ফড়িং আপনার বুকে আসার জন্য বাস্তবতাকে দোহাই দিয়ে আপনি তাকে দূরে সরিয়ে দিচ্ছেন। আপনার কিছু করার দরকার নাই, সেটাই বোঝাতে চাইছেন আমাকে। চোখে আসা জলগুলো মুছে অভিমানী তটিনী চলে যেতে উদ্যত হলে শোভন শক্ত করে হাত টেনে নেয়। তটিনী, প্লিজ যেও না। যার আমাকে পাওয়ার কোনো আকাঙ্ক্ষা নাই, তার কাছে থেকে কি হবে? তাকে ভালোবেসেই কি হবে? গত রাত থেকে তোমাকে হারানোর অস্থিরতায় আমি শেষ হয়ে যাচ্ছি তটিনী। আমি তোমাকে ছাড়া পারবো না থাকতে। তোমাকে পেয়েও হারাতে চাই না আর। তাহলে এত চিন্তা কেন করছেন? সাহসী হয়ে উঠুন। বাস্তবতা, বন্ধুত্ব, জীবন সংগ্রাম সব দ্বিধা ছাড়িয়ে ভালোবাসাকে জয় করার চেষ্টা করুন। আমাকে একবারের জন্য অনুভব করান আমি আপনার কাছে কতটা কাঙ্ক্ষিত। পারবেন? পারবো। দুজন রিস্কায় উঠে সামনে রিস্কায় তটিনীর সাথে উৎকণ্ঠায় ভীতু মানুষটা পারবে তো? পেছনের রিস্কায় শোভন দৃঢ় দৃষ্টিতে সামনের রিস্কায় চেয়ে থাকে। কোনোভাবে হারাতে দেবে না অভিমানী ফড়িংকে। বাসায় ফিরে দেখে দরজায় তালা ঝুলছে। এ সময় বাবা কোথায় গেল? বাবাকে যে বড্ড দরকার। কিছুক্ষণ চিন্তা করে ঠিক করে আগে তন্ময়ের মুখোমুখি হবে। তন্ময়কে কল দিয়ে কণ্ঠর গাম্ভীর্যতা স্পষ্ট শুনতে হয়। কথা বলার প্রয়োজন শোভন। ঘন্টা দেড়েক পর বাসায় চলে আয়। তন্ময় এমন বন্ধু যে কিনা হাসি মুখে জান দিয়ে দিবে শোভনের জন্য। আজ তার হাসি মুখোমুখি হবে শোভন, তার আদরের বোনকে ভালোবাসে বলে। শুভ ছোট্ট ছোট্ট আবদার নির্দ্বিধায় তন্ময় পূরণ করে। কলেজে শান্তা অন্য পাড়ার এক ছেলে জ্বালাতন করত। শোভনের কানে পৌঁছানোর আগে তন্ময় গিয়ে সেই ছেলেকে নাক ফাটিয়ে দিয়ে এসেছিল। পারিবারিক বিচারে তন্ময়ের একটাই কথা, আমার বোন শান্তা, ওর চোখ তুলে তাকালে আমি তো চোখ উপড়ে ফেলে দিব। তন্ময়ের বাবা শোভনের চেয়েও কম ভালোবাসেনি। তেমনি তন্ময়ের বাবা মাও সবসময় স্নেহের চোখে দেখেছে শান্তশিষ্ট এই তিন ভাই বোনকে। আজ তাদের সামনে দাঁড়াবে শোভন। আজ হয়তো এই পরিবার চোখে বিশ্বাসভঙ্গের আক্ষেপ থাকবে, তবুও তটিনীকে পাওয়ার জন্য শোভন সাহসী হবে, হয়তোবা স্বার্থপর। শোভন গলির মাঝে উদ্দেশ্যহীনভাবে হাঁটতে থাকে। সময় যেন থেমে আছে, বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। মনের মধ্যে পাওয়া বা না পাওয়া দ্বিধাদ্বন্দ্ব যুগে মিশে অনুভূতি। আর আক্ষেপ না করে তন্ময়দের বাসায় গিয়ে কলিং বেল চাপে। দরজা খুলে দেয় তন্ময়। খুব স্বাভাবিক গলায় বলে, ভেতরে আয়। বাসার পরিবেশ এমন দেখবে শোভন একদম ভাবেনি। তন্ময়ের আব্বা আম্মার সাথে শুভ, শান্তা বাবা বসে আছে। শোভনকে গম্ভীর সুরে বসতে বলল তন্ময়ের আব্বা। শান্তা কেন জানি ফ্যাচ ফ্যাচ করে কাঁদছে। তন্ময়ের আব্বা বলতে শুরু করলো, দেখো শোভন, তোমাদের তিন ভাই বোনকে আমরা সবসময় স্নেহ করেছি, নিজের ছেলেমেয়ের মতো ভেবেছি। তটিনীকে এ পরিবার অনেক বেশি আদরের। আমাদের রাজকন্যা, ওকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন থাকতেই পারে, কিন্তু তোমার সাথে আমি আমার রাজকন্যার বিয়ে দিব না। এটা কেন ভাবলে?
বড় বড় স্বপ্ন আমরা সবাই দেখি শোভন, কিন্তু দিন শেষে তুমি আমি আমরা সবাই এক কিন্তু মধ্যবিত্ত। জীবনে তো সুখটাই আসল না, তাই না? তোমার পরিবার আমার রাজকন্যা যে সুখী হবে তা আমি নিশ্চিত হয়ে বলতে পারি, বাকি উপরাল্লাহ ইচ্ছে। শান্তা ফ্যাঁচ ফ্যাঁচ করে কান্না আরও বেড়ে যায়। তন্ময় শান্তাকে ধমক দিয়ে বলে, খুশির কিছু শুনলে তোর খালি ফ্যাঁচ ফ্যাঁচারি শুরু। কিন্তু পরক্ষণে চুপ মেরে যায় নিজের মার আঁচল চেপে আনন্দ অশ্রু দেখে। শোভনকে টেনে নিয়ে নিজের রুমে নিয়ে আসে তন্ময়। চোখ মুখ উজ্জ্বল করে বলে, বিয়ের পর তটিনী আমাদের চোখের সামনে থাকবে। আঙ্কেলের মতো বাবা পাবে, তোর মতো বর পাবে, আর কি লাগে রে বোকা? আর বেশি ঝামেলা করলে আমি তো আছি তোর নাক ফাটানোর জন্য। শোভন বোকার মতো তাকিয়ে থাকে, মৃদু হাসে। কি আকাশ পাতাল চিন্তা করে এসেছিল আর এখন কি দেখছে। সব যেন সিনেমা মনে হচ্ছে। কি রে, কিছু বলছিস না যে? আমার বোনকে বিয়ে করার ইচ্ছে আছে কি তোর? আঙ্কেল বলল গত রাতে তুই নাকি হাউমাউ করে বাচ্চাদের মতো কেঁদেছিস। বাবার কাণ্ডে বিব্রত হয় শোভন। তোদের দুজনকে গলির মাথায় ছেড়ে বেরানোর পর আব্বা কল দিয়ে জরুরি ভিত্তিতে বাসায় ফিরতে বললেন। বাসায় এসে দেখে আঙ্কেল আর সৈন্য সমেত আমাদের রাজকন্যার জন্য বিয়ের পায়গাম নিয়ে এসেছে। তটিনী ফিরলে ওকে জিজ্ঞাসা করি, সেও তো কেঁদে কেটে অস্থির। আমার বোনটা একাই মরমে মরে যাচ্ছে যাকে ভালোবেসে, আর তুই শালা নির্বিকার। শালা, কিরে তুই কিছু বলছিস না কেন? তুই তো বলার সুযোগই দিচ্ছিস না। তন্ময় হেসে শোভনকে জড়িয়ে ধরে বলে, আমি অনেক খুশি রে। তটিনীর সাথে কথা বলবি? চোখ তুলে তাকায় শোভন। যা ওর রুমে যা, আমি বরং তোদের বিয়ের আলোচনা সারি। শোভন ধীর ধীর পায়ে তটিনীর রুমে ঢুকে। সাজানো পরিপাটি রুম। বারান্দার রেলিংয়ে ভর দিয়ে পেছনে ঘুরে দাঁড়িয়ে আছে আসমানি শাড়ি পরা ফড়িং। আকাশ থেকে অঝরে আনন্দ বৃষ্টি ঝরছে। শোভনের হালকা ভয় করছে। তটিনীকে কথা দিয়েছিল যোদ্ধাবেশে রাজকন্যাকে ছিনিয়ে নেবে, কিন্তু এখানে উল্টো বিয়ের নিশান উড়িয়ে বৈঠক বসছে। তটিনী তটিনী অন্য মনস্ক ছিল। খানিক চমকে যায়। বৃষ্টির ছাদ বিন্দু বিন্দু হয়ে তটিনীর মুখে ছড়িয়ে আছে। এক মুখ পানে এখন নিশ্চয় অধিকার নিয়ে চেয়ে থাকা যাবে। কিছুটা ইতস্তত হয়ে করে কথা বলা শুরু করতে তটিনী ঝাঁজের সাথে বলল, সত্যি করে বলুন তো, আমাকে কি আপনি ভালোবাসেন নাকি আমি জোরজবরদস্তি আপনার জীবনে ঢুকেছি? এমন অভিমানী মুখোমুখি হতে হবে জানতো। খানিক ঝুঁকে তটিনীর চোখে চেয়ে শোভন জিজ্ঞাসা করে, অভিমান কতক্ষণ থাকবে? সারা জীবন থাকবে? আমাকে পাওয়ার জন্য কোনো চেষ্টা করেছেন কি আপনি? উল্টে ভেবেছেন আমি আপনার পরিবারে খাপ খাবো না? আমাকে তো আপনি চেনেন না, তাহলে ভালোবাসলেন কিভাবে? আমি আজ অন্য ছেলের সাথে দেখা করতে গেলাম, একবারও কি বলেছেন যেও না তটিনী? কেমন ভালোবাসনা আপনার? মনে রাখবেন, আমাকে পাওয়ার জন্য কোনো প্রচেষ্টা আপনি করেননি। আজ যে আমাদের বিয়ের কথাবার্তা হচ্ছে তার সকল কৃতিত্ব আমার, আপনার চারানাও নয়। শোভন ঠোঁট চেপে হেসে বলে, সারা জীবন মনে রাখবো। আর কিছু? শোভন মুগ্ধ চাহনিতে তটিনীর গলা নরম হয়। চোখ দুটো নত হয়ে আসে। একে অপরের ব্যক্ত ভালোবাসা আজ বুঝে নেয়, অথচ সেদিন কিনা ঝগড়া হিসেবে নিয়ে বসেছে। শোভন তটিনী হাত দুটো পরম যত্নে নিজের হাত ধরে। জীবন চলার পথে এমন ভীতু মানুষটাই সারা জীবন সাহস দিবে তো? চোখ থেকে গোটা কয়েক মুক্ত ঝরে পড়ে তটিনী। ভেজা গালে আলতো করে ছুঁয়ে দিয়ে শোভন বলে, অনেক ভালোবাসি তোমাকে আমার চঞ্চল ফড়িং। কেঁপে ওঠে তটিনী। সারা শরীর শীতল হাওয়া বয়ে যায়। শোভনের বুকে মাথা ঠেকিয়ে বলে, কিন্তু আমি আপনাকে বাসি না, একদম না। আপনি আমাকে অনেক কষ্ট দিয়েছেন। বুক চেপে ধরে কপালে আলতো ঠোঁট ছুঁয়ে শোভন বলে, চলবে। আমার বুকে এভাবে মাথা রেখে ভালোবাসি না বললেও চলবে। সমাপ্তি। গল্পটার নাম হৃদয় জুড়ে তুমি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।